এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাড্ডাতে শহীদ হওয়া সেসব বীরদের, যাদের আত্মত্যাগ আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে। সংগ্রামী ভাই বোনেরা, আজ জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আমরা আজ হিসাব মেলাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ কি পেল, কি অর্জন করলো। আমরা কি এখন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার কি আমরা এখন পর্যন্ত পেয়েছি? আমরা কি এখন পর্যন্ত সংস্কার করতে পেরেছি? আমরা কি নতুন বন্দোবস্ত কায়েম করতে পেরেছি? আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল এই বাংলাদেশের মধ্যে আমরা এখন পর্যন্ত তার ছিটে ফোঁটাও আমরা লক্ষ্য করছি না। উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে যখন আমরা বলেছি রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে, পুরনো বন্দোবস্তকে ভেঙে ফেলতে হবে এবং সেই বন্দোবস্ত কায়েম করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা 1 বছরে কি করেছে সেই প্রশ্ন আমরা ছাত্র জনতা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? তারা বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসলো, অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টাকে আমরা জনসম্মুখে দেখতে পাই না। অর্থাৎ আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টা এই জুলাই বিপ্লবকে ধারণ করে না। যারা জুলাই বিপ্লবকে ধারণ করে না তারা কিভাবে নতুন বন্দোবস্ত কায়েম করবে সেটি আমাদের প্রশ্ন। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে বলেছি এখন সময় দেশকে পুনর্গঠন করার, এখন সময় সংস্কার করার, এখন সময় জুলাই আমাদের যে গণহত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা করেছে, সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের নিশ্চয়তা প্রদান করার যে জায়গাটি ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তার কোনো কিছুই করতে পারেনি। আমরা যখনই সংস্কারের কথা বলেছি, যখনই বিচারের কথা বলেছি, শুরু থেকে আমরা বিএনপির কাছ থেকে শুনতে পেয়েছি নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে। নির্বাচনের কথা বলতে বলতে বিএনপির মুখে ফেনা চলে এসেছে। কিন্তু আমরা বুঝতে হবে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কিন্তু এই বিএনপির ইতিহাস কি আমরা জানি না? এই বিএনপি কি করেছিল 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে? বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন 96 সালে বিএনপি স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই ইতিহাস বিএনপির আছে। যখন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছে তখন 2006 সালে কিন্তু বিএনপি ক্ষমতা ছাড়তে চায় নাই, তখনও বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল। এই বর্তমান বিএনপি 2025 সালের বিএনপির সাথে জিয়াউর রহমানের বিএনপির কোনো মিল নাই। এরা জিয়াউর রহমানকে ধারণ করে না। এই বিএনপির মধ্যে স্বৈরাচারী প্রবণতা লক্ষণীয়, সেটা আমরা 1991 সালে দেখেছি, 2001-এ দেখেছি। বর্তমান সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা লক্ষ্য করতে পারছি ক্ষমতায় না গিয়েও ক্ষমতাকে উপভোগ করার যে ইতিহাস বিএনপি তৈরি করেছে সেটি বাংলাদেশের মধ্যে একটি কালো দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কোথাও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? কোথাও কি টেন্ডারবাজি বন্ধ হয়েছে? কোথাও কি সন্ত্রাসবাদ বন্ধ হয়েছে? কোথাও বন্ধ হয় নাই। আগে আওয়ামী লীগ করত, এখন করে বিএনপি। আগে যুবলীগ করত, এখন করে যুবদল। আগে ছাত্রলীগ করত, এখন করে ছাত্রদল। আগে স্বেচ্ছাসেবক লীগ করত, এখন করে স্বেচ্ছাসেবক দল। কোনো কিছুর চেঞ্জ হয় নাই। বিএনপি আওয়ামী লীগের প্রতিস্থাপক হিসেবে বাংলাদেশে অবস্থান করছে। ইনকিলাব, ইনকিলাব। আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে যারা আওয়ামী কালচারের
নমুনা এস্টাবলিশ করতে চাইবে, আওয়ামী লীগের মতো হয়ে উঠতে চাইবে, তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে একটু উজ্জ্বল দৃষ্টান্ত। পালানোর কোনো জায়গা থাকবে না। চাঁদাবাজি করতে করতে এখন আপনারা পাথর দিয়ে মানুষ মেরে ফেলতেছেন, মিডিয়াকে এমন ভাবে কন্ট্রোল করতেছেন যে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হত্যাকাণ্ডটা আমরা দেখেছি, বুধবারে হত্যাকাণ্ড হয়েছে, আমরা জানতে পারলাম শুক্রবারে। মিডিয়া কি করেছিল? অর্থাৎ বিএনপি মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। যেখানে যেখানে পুরান ঢাকার মিটফোর্ডের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি, এই মিটফোর্ডের ঘটনারকে কেন্দ্র করে যুবদল থেকে যারা দোষী ছিল তাদেরকে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল তারা বহিষ্কার করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিএমপি কমিশনার থেকে বলা হচ্ছে এটি নাকি ব্যবসায়িক দ্বন্দ্বের প্রতিফলন ঘটেছে। অর্থাৎ এই বিএনপি, যেখানে বিএনপি নিজেই স্বীকার করে নিয়েছে যে তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেখানে তারা পুলিশকে নিয়ন্ত্রণ করে পুলিশকে দিয়ে তারা বিবৃতি দেয়াচ্ছে। আমরা কি এই ধরনের বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি চাঁদাবাজির বাংলাদেশ চাই? আমরা কি সন্ত্রাসবাদের বাংলাদেশ চাই? আমরা কি সন্ত্রাসীদের বাংলাদেশ চাই? আমরা কি আওয়ামী লীগের বাংলাদেশ চাই? আমরা কি স্বৈরাচারের বাংলাদেশ চাই? আমরা কি ফ্যাসিবাদের বাংলাদেশ চাই? আমাদের যদি নতুন বন্দোবস্তের বাংলাদেশ কায়েম করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। সংস্কারের কোনো বিকল্প নাই। সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সংস্কার ছাড়া নির্বাচন করতে হলে জুলাই বিপ্লবীদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই বাংলাদেশকে আমরা পুনর্গঠন করার যে শপথ নিয়েছি, যে শপথ আমাদের এক দফার ঘোষক ঢাকার কৃতি সন্তান, ঢাকার সূর্য সন্তান নাহিদ ইসলাম দিয়েছিলেন, সে এক দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা জীবন দিব ইনশাআল্লাহ। তারপরেও আমরা সেই নতুন বন্দোবস্ত এবং সংস্কার কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে সংস্কারের ম্যান্ডেট দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। আমরা আপনাকে লন্ডনে গিয়ে আত্মসমর্পণ করতে বলি নাই। আপনি লন্ডনে গিয়ে আত্মসমর্পণ করে এসেছেন। আপনি ক্ষমতায় আসার পরবর্তী সময়ে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে যেভাবে আপনার ডিল করা প্রয়োজন ছিল, সেভাবে আপনি ডিল করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের সকল উপদেষ্টা বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে। আমরা তো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা চেয়েছি জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। তাই আমরা বলবো অবিলম্বে সংস্কার করতে হবে, অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে, অবিলম্বে এই বাংলাদেশের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তারপর নির্বাচন। বর্তমান সময়ে পুলিশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এক বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও পুলিশ সঠিকভাবে কাজ করছে না। কেন করছে না? কারণ বিএনপির হাইকমান্ড তারা পুলিশকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা জায়গাতে পুলিশকে তারা এই এক বছর ধরে দুর্বল করে রেখেছে। এবং এই পুলিশ দিয়ে যেন তারা একটি পাতানো নির্বাচন, একটি দুর্বল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেন তারা ক্ষমতা গ্রহণ করতে পারে, সেই আশায় বিএনপি এখন দিন যাচ্ছে। আমরা বলতে চাই বিএনপি বাংলাদেশের মধ্যে ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপিকে ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না। অবশ্যই এই বাংলাদেশের মধ্যে বিপ্লবীরা যে যাত্রা শুরু করেছে, জাতীয় নাগরিক পার্টি, তা বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। জাতীয় যুবশক্তি যুবকদেরকে নিয়ে কাজ করবে। এনসিপি বাংলাদেশের আপামর ছাত্র জনতা শ্রেণী পেশার সকল মানুষকে নিয়ে কাজ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এনসিপির যে জয়রথ তৈরি হয়েছে, শুরু হয়েছে, সেটি ককটেল ফাটিয়ে বন্ধ করা যাবে না। আমাদের এই প্রোগ্রামের মধ্যে, যখন আমাদের এই প্রোগ্রাম শুরু হয়, আজকের এই প্রোগ্রাম
তখনও কিন্তু ককটেল ফাটানো হয়েছিল। আমরা কি ভয় পেয়েছি? ককটেল কি আমরা ভয় পাই? আমরা কি বুলেট ভয় পাই? আমরা কি বোমা ভয় পাই? আমরা কি ফ্যাসিবাদ ভয় পাই? আমরা এসব ভয় পাই না, সুতরাং আমাদেরকে ককটেলের ভয় দেখাবেন না। জুলাই বিপ্লবে আমরা কাফনের কাপড় গায়ে দিয়ে আমরা বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, তাই বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। সংগ্রামী ভাই বোনেরা, এই বাড্ডা সেই বাড্ডা যে বাড্ডাতে জন্মগ্রহণ করেছিল। এই বাড্ডা রামপুর অঞ্চলে আপনাদের কৃতি সন্তান, বাংলাদেশের সূর্য সন্তান নাহিদ ইসলাম, যার নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। যে ইমামের ডাকে শুধুমাত্র ঢাকা নয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ তারা রাজপথে নেমে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। সেই নাহিদ ইসলামকে আমরা আজকের এই সমাবেশ থেকে জনতার পক্ষ থেকে ঢাকা 11 আসনে মনোনয়ন দিলাম। কে কে রাজি আছেন? অ্যাকশন 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 নাহিদ ইসলামের অ্যাকশন, নাহিদ ইসলামের অ্যাকশন, বাড্ডার মাটি, নাহিদ ভাইয়ের ঘাটি, বাড্ডার মাটি, নাহিদ ভাইয়ের ঘাটি, বাড্ডার মাটি, ঢাকা 11 মাটি, ঢাকা 11 মাটি, রামপুরের মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি। নাহিদ ভাইয়ের ভয় নাই, নাহিদ ভাইয়ের ভয় নাই, নাহিদ ভাইয়ের ভয় নাই।